হাল্লা বলে দিয়েছে কারা জানেন? দুষ্কৃতীরা গুজরাতে একটি খুনের ঘটনা ঘটিয়ে রাজস্থানের কিছু দুষ্কৃতী রোহিত গোদারা গ্যাংয়ের মেম্বার্সরা যেভাবে কলকাতায় দাপিয়ে বেড়ালো গত কয়েকদিন ধরে, যেভাবে সল্টলেকের একটি আবাসনে ঢুকে পড়লো এবং তারপর সেই আবাসনের একটি ফ্ল্যাটে ঢুকে পড়লো এবং তারপর পালাতে গিয়ে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হলো, তাতে আমাদের দুটো প্রশ্ন মনে আসছে। এক, কলকাতায় এত ভিন রাজ্যের দুষ্কৃতীরা কেন আসছে? এবং দুই, কলকাতা পুলিশকে আমরা কি বলবো? সাধুবাদ জানাবো যে তারা তৎপর অ্যাকশন নিয়েছে, নাকি তাদেরকেও প্রশ্নের সামনে ফেলবো যে কিভাবে আমাদের স্টেট বর্ডার পেরিয়ে এই দুষ্কৃতীরা, মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালসরা আমাদের রাজ্যে ঢুকে পড়ছে? আমরা আজকে আতঙ্কিত, বিশ্বাস করুন। কলকাতার প্রতিটি আবাসনের বাসিন্দারা আতঙ্কিত, কারণ আবাসনের বাইরে তো আর AK-47 হাতে প্যারামিলিটারি কিংবা CRPF দাঁড়িয়ে থাকে না। আপনি আমরা যারা আবাসনে বাস করি আমরা জানি নর্মাল রেগুলার মানুষজন তারাই থাকে আবাসনে। সিকিউরিটির দায়িত্বেও থাকে কিছু প্রাইভেট কোম্পানির হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকা কয়েকজন সিকিউরিটি গার্ড, খুব বেশি হলে অকেজো কয়েকটা দোনলা বন্দুক থাকে। কিন্তু এইসব মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার্সরা যদি আমাদের শহর কলকাতার আবাসনে এত অবলীলায় ঢুকে পড়তে পারে, আবাসনে কারো একটি ফ্ল্যাটে যদি এত অবলীলায় ঢুকে পড়তে পারে, তার ছাদ পর্যন্ত পৌঁছতে পারে, তাহলে তো প্রশ্ন ওঠে আমাদের নিরাপত্তা নিয়ে। আজ এই নিয়েই আমাদের হাল্লা বল। আমি ইলমাজ রয়েছি আপনাদের সঙ্গে। আমি রাজনৈতিক যারা রয়েছেন, রাজনৈতিক বিশেষজ্ঞ যারা রয়েছেন, যারা মুখপাত্ররা রয়েছেন, কথা বলবো। কিন্তু তার আগে ঠিক কী ঘটনা ঘটেছে, কেন আজকে এই টপিক নিয়ে 7টায় আমরা আলোচনা সভা ডেকেছি, দেখব। ভিন রাজ্যে অপরাধ করে বাংলায় গা ঢাকা দেওয়ার চেষ্টা গুজরাটের মোস্ট ওয়ান্টেড 4 দুষ্কৃতীর। এদের মধ্যে 3 দুষ্কৃতী ফুলবাগান থানার পুলিশের জালে। বৃহস্পতিবার সন্ধ্যায় সল্টলেকের অভিজাত এলাকায় যা ঘটে গেল তা সিনেমার থেকেও কোনো অংশে কম নয়। পুলিশ সূত্রে খবর, 4 দুষ্কৃতী রাজস্থানে এক ব্যবসায়ীকে খুন করে পালিয়ে এসেছে। প্রত্যেকেই গা ঢাকা দেয় সল্টলেকের পূর্বাচল আবাসনে। প্রথমে দুজনকে হাতে নাতে পাকড়াও করে IPS কোয়ার্টারে থাকা IPS আধিকারিকদের নিরাপত্তারক্ষীরা। অন্যদিকে এক দুষ্কৃতী পূর্বাচল আবাসনের ছাদে উঠে পড়ে, তা দেখতেও পান গৃহস্থরা। এরপর কার্নিশ বে নামার সময় আরেক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। ঢোকার পর আমাদের পুলিশকে আমি খবর দিই যে এরকম ব্যাপার হয়েছে, এরকম আমাদের ক্লাস্টারে চোর ঢুকেছে, আপনি শিগগিরই ফোর্স পাঠান। তারপরে আবার দেখা যায় যে এই বেরিয়ে গিয়ে চোর না কি বলবো আমি জানি না, মানে ক্রাইম করে এসছে। এরা হচ্ছে গুজরাটের লোক, সবাই যতদূর সম্ভব গুজরাটের, এবং ওরা ওয়ান্টেড তো না, হ্যাঁ এরকমই রয়েছে। আমরা শিওর নয়, মানে আমরা যতটুকু জানলাম। কিন্তু 3 জনই মাথা ন্যাড়া এবং খুব হেলদি চেহারা, জেন্টলম্যানদের মতন দেখতে। তারা 3 জনেই অ্যারেস্ট হয়েছে। আজকে পুলিশ প্রশাসনকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। তারা সঙ্গে সঙ্গে এই স্টেপটা নেওয়ার জন্য এবং এদের ধরার জন্য। তবু আমরা আবাসিকরা আমরা একটা নিরাপত্তাটার একটা ভাবনার, একটা চিন্তা ভাবনার মধ্যে পড়ে যাচ্ছি, কারণ এই ধরনের ঘটনা আমাদের এখানে আগে কোনোদিনও ঘটেনি, যার জন্য আমরা একটু আতঙ্কিত হয়ে যাচ্ছি। তবে পুলিশ প্রশাসনের উপরে আমাদের ভরসা আছে, তারা উপযুক্ত ব্যবস্থা নেবে, এটাও আমরা আশা রাখি। সন্ধ্যে 7টা থেকে 8টার মধ্যে এই পলাতক দুষ্কৃতীরা এখান থেকে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করলে সে পরবর্তীকালে পুলিশ তাদের ধাওয়া করে কিন্তু ফের গ্রেপ্তার করেছে। এই গুজরাটের মোস্ট ওয়ান্টেড আসামি যেভাবে কলকাতায় লুকিয়েছিল এবং পুলিশের হেফাজত থেকে যেভাবে পালিয়ে গেল, তাতে রীতিমতো কিন্তু দুশ্চিন্তার কারণ হয়েছে পুলিশের কাছে, যদিও পরবর্তীকালে পুলিশ কিন্তু এদের ফের গ্রেপ্তার করে। ক্যামেরায় শান্তন চক্রবর্তীর সঙ্গে সুদীপ্ত পাল এবং শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ। এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা আছেন আসুন আলাপ করে নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন সম্রাট চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, এবং অন্তন দত্ত, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, এবং নজরুল ইসলাম সাহেব, অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা আমাদের সঙ্গে ভার্চুয়ালি রয়েছেন। আপনাদের সবাইকে ক্যালকাটা নিউজের হাল্লা বলে স্বাগত। আমি সম্রাট দা আপনাকে দিয়েই শুরু করি। আমি জানি আপনি বলবেন যে কলকাতা পুলিশ খুব ভালো কাজ করেছে, কলকাতা পুলিশ খুব দ্রুত মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালসদের অ্যারেস্ট করেছে। আইল গিভ দ্যাট টু ইউ, নিশ্চয়ই তারা এই কাজটা করেছে। কিন্তু আমার প্রশ্ন হলো, স্টেটের বর্ডার টপকে তারা ঢুকছে কিভাবে? তারা একটা আবাসনে ঢুকে পড়ছে, ফ্ল্যাটে চলে যাচ্ছে, এবং এটা প্রথম নয়, এর আগে সাপুরজি দেখেছি আমরা
এরপরেও আমরা দেখেছি বিহারের প্রচুর দুষ্কৃতী এখানে ঢুকে পড়ে। মমতা বন্দ্যোপাধ্যায় এসে বলেন এটা বন্ধ হওয়া দরকার, এটা বন্ধ হওয়া দরকার, বন্ধ আর হয় না কেন? প্রথমে ঘটনার শুরু থেকে আসি। ঘটনাটা প্রথমে জানতে হবে যে পরিকল্পনাটা কোথায় হয়। পরিকল্পনা হয় গুজরাটে, ডবল ইঞ্জিন বা ট্রাভেল ইঞ্জিন যাই বলা হোক না কেন সেখানকার। গুজরাটে পরিকল্পনা হয়, সেখানকার পুলিশ নিষ্কর্মাই থেকে যায়। ঘটনাটা ঘটায় মানে খুনের ঘটনাটা ঘটে রাজস্থানের 7ই অক্টোবর। রাজস্থানে 7ই অক্টোবর ঘটনাটা ঘটানোর পরে বিভিন্ন রাজ্যে তারা পরিক্রমা করে, তাদের জামাই আদর করে বিভিন্ন রাজ্যে ছাড়পত্র দেওয়া হয়। পরবর্তী ক্ষেত্রে কলকাতায় যখন তারা প্রবেশ করে, কলকাতা পুলিশ যাদেরকে সারা ভারতবর্ষ স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করে, তারা আবারও প্রমাণ করে কলকাতা পুলিশের পারদর্শিতা এবং তাদেরকে কলকাতা পুলিশে গ্রেপ্তার করে। আমি এই কথাটা বলছি, এখানে কলকাতা পুলিশ, আমরা বিরোধীরা যাই বলুক না কেন, অঙ্কনরা যেভাবেই প্রচার করুক না কেন যে এখানে পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই বা কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ অপদার্থ, এই প্রচারে বিভ্রান্ত হয়ে অপরাধীরা কলকাতায় বা পশ্চিমবঙ্গে ঢুকে গ্রেপ্তার হয়ে যাচ্ছে না তো? এই প্রশ্নটা কিন্তু আমার থেকে গেল। হয়তো দেখা যাবে যে অঙ্কনরা এই প্রচারটা করছে, ওদের ডবল ইঞ্জিনের সরকারের রাজ্যগুলিতে প্রশাসন এতটাই অপদার্থ, তারা তাদেরকে এখানে টোপ দিয়ে মানে আমরা আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি যে কেন এটা দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে উঠছে। আপনি তো এটা অস্বীকার করতে পারবেন না যে সত্যি দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়েছে। বিহার থেকে গ্যাংস্টাররা এখানে এসছে, বিহার থেকে আসলা বারুদ সেগুলো এখানে আসছে, বিহার থেকে ওয়েপন্স আগ্নেয়াস্ত্র সেগুলো চলে আসছে, ঢুকে পড়ছে, এসটিএফ রেড করছে, ঠিকই আসছে। কেন প্লিজ বলবেন না, বিরোধীরা বলে বলে সেই কারণে তারা ইন্সপায়ার্ড হয়ে আসছে। আমি বলছি, তোমার কথা অনুযায়ী যদি আমাকে ধরে নিতে হয় যে কলকাতা বা পশ্চিমবঙ্গ দুষ্কৃতীদের স্বর্গরাজ্য, তাহলে এনসিআরবি রিপোর্টের কথা আমাকে বলতে হবে। এটা এনসিআরবি রিপোর্টের কথা যখন আপনি বলবেন, আপনাদের বিরুদ্ধে অভিযোগ আপনারা ডেটা পাঠান। আমি বলছি সেটাতেই আসছি, এনসিআরবি রিপোর্টের কথা আমাকে বলতে হবে। এনসিআরবি বলছে কলকাতা হচ্ছে সেফেস্ট সিটি। এটা অঙ্কন বলবে, আবারও বলছি আপনি যে ডেটার কথা বলছেন সেই ডেটা আপনি মানে আমাদের রাজ্য পাঠায় না, এই অভিযোগ রয়েছে। ওটাই বলছি, যেটা বলবে সেটাই আগে থেকে বলে দিচ্ছি যাতে পরবর্তীকালে সমস্যা হবে না। ডেটা পাঠায়নি। আমি বিশ্বাস করি এই রাজ্যে বিজেপি একটা প্রচণ্ড সংগঠন নিয়ে চলে এবং শক্তিশালী প্রতিপক্ষ আমাদের, এবং অমিত শাহ যে টার্গেট বিজেপিকে দিয়েছিল যে 1 কোটি সদস্য সংখ্যা, প্রায় তারা 41 করলেও অর্ধেক না করতে পারলেও 41 লক্ষ করেছে বলে আমার জানা আছে। তাহলে প্রতিটা বুথে, বাংলার প্রতিটা বুথে বিজেপিদের সদস্য রয়েছে। আমি অঙ্কন বা তোমার কাছে প্রশ্ন করব, ডেটা পাঠানো হয়নি কথাটা তো ভেগ এই কারণেই যে ডেটাটা এখন মানে মোদিজির ডিজিটাল ইন্ডিয়া বা কেন্দ্রীয় সরকার যেভাবে ডিজিটালাইজেশন করেছে, তার ফলে ডিজিটালি ডেটা চলে যায়। এরপরে প্রশ্ন হচ্ছে আপনি বলছেন যে যদি আপনারা ডেটা না পাঠান, অঙ্কনরা কেন সেই ডেটা পাঠায়? না নিশ্চয়ই, যদি আমি এখানে এই প্রশ্ন এখানে থাকবে একটা ক্ষেত্রে ইংরেজিতে একটা সুন্দর শব্দ বন্ধনী আছে, আপনি যেটা বললেন কিংবা যে স্টান্সটা নিলেন তার জন্য, ইটস কল্ড পাসিং দ্য বাক। সো নাও আইল পাস দ্য বাক টু অঙ্কন। এটা হয় অঙ্কন, তোমরা বলছো ওয়েস্ট বেঙ্গল এনসিআরবিতে ডেটা পাঠায় না, তোমরা বলছো দুষ্কৃতীদের স্বর্গরাজকে। আজকে অর্জুন সিং এর বক্তব্য রয়েছে, সুকান্ত মজুমদারের বক্তব্য রয়েছে, ঠিক এই একই লাইনে বলছো। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই খুনিরা কিংবা এই মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালসরা তারা কোথা থেকে আসছে? ওয়ান্স ফ্রম গুজরাট, আদার্স ফ্রম রাজস্থান। এরা কোথাকার? বিষ্ণয় লরেন্স গ্যাং কোথাকার গ্যাং? কিংবা রোহিত গোদারা গ্যাং, যে গ্যাংয়ের এরা মেম্বার, তারা কোথাকার গ্যাং? সব তো সেখানে তো তোমাদের সরকার। এই গ্যাংগুলোকে শেষ করতে পারছো না। মানে একমাত্র উত্তরপ্রদেশেই ঠোকদো রাজনীতিটা হবে, এনকাউন্টারটা হবে, অন্য কোথাও হবে না। তো প্রাথমিক ব্যর্থতা তো তোমাদের। কলকাতায় কেন এলো সেটা তো একটা সেকেন্ডারি কোয়েশ্চেন। ইনসেপশন অফ ক্রাইম তো হচ্ছে ডাবল ইঞ্জিন সরকারের স্টেটসে, তোমাদের স্টেটসে। সেখানে আটকানো যাচ্ছে না কেন? না, সেখানে আটকানো যাচ্ছে বলেই তো সেইখানে এই গ্যাংস্টার বা বলুন বা আততায়ী বলুন বা ক্রিমিনাল বলুন, তারা থাকতে ভয় পাচ্ছে। সেখানে তো তারা থাকছেই না, কারণ তারা জানে যে তাদেরকে ওই আপনি যে বললেন ঠকদো বা তাদের সাথে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বা সংবিধান সম্মত তাদের সাথে ব্যবস্থা নেওয়া হবে। একজন ক্রিমিনালের সাথে যে অ্যাপ্রোচে ডিল করা উচিত সেখানকার প্রশাসন সেইভাবে ডিল করবে। তাই তো ভয়ে পশ্চিমবঙ্গে তারা চলে আসছে। এবং পশ্চিমবঙ্গে আসবে না কেন? তাই কি একদম আমি পশ্চিমবঙ্গে আসবে না কেন? আপনি বিরোধীদের সমস্ত অভিযোগ, এনসিআরবির যে আমাদের অভিযোগ, সব কিছু সম্রাটদা ক্লিয়ার করে দিলেন। সবের পরে আপনি চলে আসুন অনুপম দত্ত মার্ডার, যেটা হয়েছিল সম্রাটদার নিজেরই মানে ওনারই পৌরসভার অন্তর্গত এলাকায়। তো সেখানে যারা
মানে খুনি ছিল, যাদেরকে অনুপম দার স্ত্রী নিজে অভিযোগ করেছিল এফআইআর কপিতে, তারা 6 মাস পর তারা যদি মানে দেখা গেল তারা জামিন পেয়ে গেল এবং তারপর অনুপম দার স্ত্রী আত্মহত্যা করতে উদ্যত হয়েছিল, ঈশ্বরের অসীম কৃপায় বেঁচে গেছে। তো এই যে যদি পরিস্থিতি হয়, আজকে দেখুন কালিয়াচকের রথবাড়ি পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান শামসুন নাহার, একজন সংখ্যালঘু মুসলমান পরিবারের একজন মহিলা, তৃণমূলের পঞ্চায়েত প্রধান, তিনি বলছেন আমার দলের ক্রিমিনালরা আমাকে মেরে ফেলবে, আমি গোটা কালিয়াচকে থাকবো না, উনি এলাকা ছেড়ে চলে গেছেন। আমরা কিছুদিন আগেই দেখতে পেয়েছি সুশান্ত ঘোষের মানে সাথে যে ঘটনা ঘটেছে, একজন শাসক দলের একজন এত প্রথিতযশা কাউন্সিলরকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে এসে গুলি করার ইয়ে করছে এবং তারপর আমরা দেখতে পাচ্ছি শাসক দলের সাংসদ বলুন, বিধায়ক বলুন, আমরা এই কথা বহুবার সৌগত রায়ের মুখে শুনেছি যে না আমিও তো সেফ ফিল করছি না যেভাবে ক্রিমিনালের রাজত্ব বাড়ছে। এর মেন কারণ হচ্ছে পুলিশি ব্যবস্থাটা কার্যত ভেঙে পড়েছে। প্রায় 2.5 লক্ষ পুলিশের শূন্য পদ, ফলে পুলিশের কাছে সে অ্যাক্টিভিটি নেই। আমি আবার ফিরবো তোমার কাছে, কিন্তু আমি তোমার এই পয়েন্ট ধরেই তুমি যে পয়েন্টগুলো বলেছো আমি একটা লাইন রিফিউট করার কোনো জায়গা নেই। না একটা লাইন আমি অ্যাড করছি। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্র মন্ত্রকের গত বছরে 2022-23 সালের রিপোর্ট অনুযায়ী এ রাজ্যের পুলিশের যে কোনো ক্রাইমের প্রতি কনভিকশন রেট 2.25, অর্থাৎ কনভিকশন দিতে ব্যর্থ হচ্ছে এ রাজ্যের পুলিশ প্রশাসন, তদন্ত করতে পারছে না, আততায়ী দুষ্কৃতী ক্রিমিনালদেরকে তাদের সঠিক জায়গায় পৌঁছে দিতে পারছে না। ফলে যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে, প্রত্যেকজন ক্রিমিনাল তারা পশ্চিমবঙ্গকে মনে করছে এটা সেফ শেল্টার, এখানে থাকলে আমরা সেফ থাকতে পারবো। তাই আজকে কার্যত আমরা দেখতে পাচ্ছি দুষ্কৃতীদের অভয়ারণ্যে পরিণত হচ্ছে। কথা মান্যতা দিয়েই একটি ছবি দেখাবো এবং সেই আমি আমার কলিগদের বলবো যারা আমাদের প্রোডাকশন কন্ট্রোলে রয়েছে, সেই সিসিটিভি ফুটেজটা দেখাবো, যে সিসিটিভি ফুটেজে খুনের মুহূর্তটা ক্যাপচার হয়েছে। লেডিজ এন্ড জেন্টলম্যান, এই ভিডিও আপনাকে বিচলিত করতে পারে, আগাম সতর্কবার্তা, সাবধানে দেখবেন। দেখুন। অঙ্কন, এই ঘটনাটা যেখানে ঘটছে সেটা ভারতীয় জনতা পার্টি শাসিত একটি রাজ্য, রাইট? একদম। সেখানে এই ঘটনাটা ঘটলো, দুষ্কৃতীরা সেখান থেকে পালালো, বিষ্ণয় গ্যাং বলো কিংবা গোদারা গ্যাং বলো, এরা অপারেটও করে এই রাজ্যগুলো থেকে, রাইট? একদম। 7 তারিখে তারা কলকাতায় এলো, মানে বাংলায় ঢুকলো, আজকে 17 তারিখ, গতকালকে তারা অ্যারেস্ট হয়েছে রাত্রেবেলা। 10 দিনে অ্যারেস্টেড বাংলা পুলিশের হাতে। কিন্তু এত বছর ধরে যেখান থেকে এরা অপারেট করছে সেখান থেকে তাদের নামো নিশান মোছানো গেল না। তো তোমার সমস্ত বক্তব্য যুক্তিকে সামনে রেখে আমার প্রশ্ন, এই ক্রাইমস গুলো যেখানে ঘটছে সেই রাজ্যের পুলিশ, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, তাদের কোনো দায় নেই, সব দায়ভার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাই তো? সেখানে তো দায়ভার আছে। আপনি যে বিষ্ণই গ্যাং এর কথা বলছেন, বিষ্ণই গ্যাং এর যে প্রধান 38 জন মাথা, সেই 38 জন মাথাকে কারা অ্যারেস্ট করেছে? মুম্বাই পুলিশ, গুজরাট পুলিশ, রাজস্থান পুলিশ, হরিয়ানা পুলিশ। কাদের এগুলো? এই প্রত্যেকটা সরকার কাদের? ওই আপনি বলবেন ডবল ইঞ্জিন বিজেপির সরকার। আমার কথা হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে যে গ্যাংগুলো রয়েছে তথাকথিত, যে গ্যাংগুলো জেলে বসে আমরা দেখতে পাই, আরিয়াদয়ের ক্রিমিনাল জেলে বসে আরিয়াদয়ের বিভিন্ন আসামিদেরকে মানে তাদেরকে প্রভাবিত করছে। আমাদের বিধায়ক মদন মিত্র তিনি বলছেন আমার কামারহাটিতে ঢুকতেই বুকটা দুরু করে, এখানে তো সবাই দাদা, সবাই গুন্ডা, সবাই ভাই। তো তাহলে আপনি বলুন যে আমি বিষ্ণই গ্যাংয়ের কথা আজকে ভাবছি, বিষ্ণই গ্যাংয়ের কোনো ক্রিমিনাল পশ্চিমবঙ্গে আসার কেন ভাবছে? কারণ এখানে কোনো জায়েন্ট সিং এর গ্যাং আজকেও সক্রিয় রয়েছে এবং সেই জায়েন্ট সিং এর গ্যাংয়ের পাশে কোনো মাথায় কোনো শাসক দলের নেতার হাত রয়েছে। সম্রাটদা, আমি একটু বলে নিই, অঙ্কন যেগুলো বললো সেগুলো থেকে প্রথম হচ্ছে যে যারা অপরাধ যেখানে করছে
সেই জায়গায় থাকতে ভয় পাচ্ছে, আর এখানে নিরাপদ। আমি জানি না এর যুক্তি কী হতে পারে। দ্বিতীয় কথা যেটা অঙ্কন বললো সেটা হচ্ছে অনুপম দত্ত। অনুপম দত্ত হত্যাকাণ্ডে অঙ্কন জানে যে যিনি দোষী সাব্যস্ত হয়েছেন তার নাম বাপি পণ্ডিত এবং তিনি একজন বিজেপি কর্মী। দ্বিতীয় কথা হচ্ছে জেল থেকে বাপি পণ্ডিত বিজেপি কর্মী। দ্বিতীয় কথা হচ্ছে অনুপম দত্তের স্ত্রীর কথা বললো, আত্মহত্যা করতে উদ্যত হয়েছে। এই তথ্য অঙ্কন কোত্থেকে পেল আমি জানি না। অনুপম দত্তের স্ত্রী একজন কাউন্সিলর, পানিহাটি পৌরসভার দায়িত্ব নিয়ে অনুপম দত্তের অবশিষ্ট কাজ সামলাচ্ছেন। এবং পরের কথা হলো যে সুবোধ সিং অঙ্কনদের দলের মনীষ শুক্লা মার্ডার কেসের বিহারের জেল থেকে অপারেট করলো কার সহায়তায়? অর্জুন সিং। মনীষ শুক্লা বিজেপির, ভেরি গুড। কোথা থেকে হলো? বিহারের জেল থেকে। কাজে এইসব কথা বলে লাভ নেই। শুধু একটা কথা হচ্ছে অঙ্কন তথ্য বুলিয়ে দিতে চাইছে। এই যুক্তি কেউ, যেখানে আমি অপরাধ করলাম, আমি এক জায়গায় প্ল্যান করলাম, এক জায়গায় খুন করলাম, সেই যে খুন করার সময় আমি ভয় পাইনি সেখানকার পুলিশকে, তারপরে আমি ভয় পেতে শুরু করলাম, এটা শুনলে ঘোড়ায়ও হাসবে। আমি এর বেশি এর বিষয়ে বলতে চাই। বলি আমি বাপি পণ্ডিতেরটা, আপনি বাপি পণ্ডিতের উদাহরণ দিলেন। বাপি পণ্ডিতকে আপনারা অর্জুন সিং ঘনিষ্ঠ বলেছিলেন এবং এই ধলুদার মার্ডার কেসের পর সেই অর্জুন সিংকে আপনারা গলায় মালা পরিয়ে নিজের দলে নিয়েছিলেন কেন? তাহলে অর্জুন সিংকে সেই সময় আপনারা ক্রিমিনাল বলেছিলেন তো 22 সালের পর। সেই 22 সালে 3 মাস পর সে অর্জুন সিংকে গলায় মালা পরিয়ে নিয়েছিলেন কেন? বাপি পণ্ডিতকে বলে দিয়েছিলেন যে হ্যাঁ বিজেপির ক্রিমিনাল, যদিও বিজেপির সাথে তার কোনো সম্পর্ক ছিল না, বিজেপির কোনো সক্রিয় সদস্য পদও তার ছিল না, তবুও বলে দিয়েছিলেন। ভালো কথা। আপনি একবার নজরুল ইসলাম সাহেবের কাছে যাব। নজরুল ইসলাম সাহেব প্রাক্তন পুলিশ কর্তা আমাদের সঙ্গে রয়েছেন। নজরুল সাহেব, আপনি দীর্ঘদিন পুলিশের একদম উচ্চ পদে ছিলেন। সত্যি কি কলকাতা পুলিশ কিংবা পশ্চিমবঙ্গ পুলিশ গ্যাংস কন্ট্রোল করতে পারে না, পুলিশিং করতে পারে না, নাকি অন্য রাজ্যের পুলিশ আমাদের থেকে বেটার, সেই কারণেই এখানে লোকজন আসে, যেমন অঙ্কন বলছে? এখন যে কোনো ক্রিমিনালই যেখানে অপরাধ করে, যেখানে থাকলে তার ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, সে অন্য জায়গায় গিয়ে আশ্রয় নিতে পারে। তো আপনারা যে ঘটনা আলোচনা করছে, তারা রাজস্থানে জিমে অপরাধ করে সেখানে না থেকে এখানে এসে আশ্রয় নিয়েছে। যদি প্রথম কথায় বলা যায় যে এখানে আশ্রয় নেওয়া যাবে, আমি ধরা পড়ার সম্ভাবনা কম, ক্রিমিনাল যে এটা ভাবতে পারছে, তখন আমাদের এখানটা স্থানীয় পুলিশের পক্ষে এটা কিন্তু নিন্দার বিষয়। কিন্তু যখন তাদেরকে সেই পুলিশের লোকেরা, তো রাজস্থান পুলিশ যে তথ্য দিয়েছিল সেগুলোকে কাজে লাগিয়ে, ছবি দিয়েছিল সেগুলোকে কাজে লাগিয়ে 4 জনের মধ্যে 3 জনকে গ্রেপ্তার করতে পেরেছে, তখন এখানকার পুলিশের এই কাজটা প্রশংসা করতেই হবে। একেবারে নজরুলদা, আমি এখানেই একটা ছোট্ট বিরতি দেবো, কিন্তু বিরতিতে যাওয়ার আগে আমি আমার দর্শকদের এবং অবভিয়াসলি প্যানেলিস্টদের বলবো যে ক্রিটিসিজম ফর ক্রিটিসিজম সেক হতে পারে, কিন্তু পুলিশ যখন ভালো কাজ করে, পুলিশ যখন সত্যি 4 জনের মধ্যে 3 জন ক্রিমিনালকে, ভিন রাজ্যের ক্রিমিনালকে গ্রেপ্তার করতে সক্ষম হলো, তখন পুলিশকেও একটু বাহবা দিতে হয়। কারণ পুলিশ দিনের শেষে আমার আপনার মতোই এই রাজ্যের বাসিন্দা, এই রাজ্যের নাগরিক, এই দেশের নাগরিক, তাই তারা ভালো কাজ করলে প্রশংসাটাও করা দরকার। আমাদের সঙ্গে গৌরব মজুমদার, সিপিআইএম এর মুখপাত্র, আমাদের সঙ্গে এই মুহূর্তে এসছেন। গৌরব, স্বাগত তোমায় হাল্লা বলে। আমি নজরুল ইসলাম সাহেবের কাছে যাব। নজরুল ইসলাম সাহেব, আমি একটি সরকারি তথ্য দেখছিলাম, সরকারিভাবে প্রকাশিত তথ্য, একটু নজরুল সাহেবকে স্ক্রিনে আনবেন। কমিউনাল অ্যান্ড হেড ভায়োলেন্স একেবারে সর্বোচ্চ স্থানে রয়েছে মহারাষ্ট্র, ইউপি, বিহার, মধ্যপ্রদেশ, গুজরাট। কি ফেলিয়ার্স? পুলিশের ফেলিয়ার বলছে উইক ডেটারেন্স, বুলডোজার রেপ্রিজালস ইনস্টেড অফ প্রসিকিউশনস। তারপর আমি দেখলাম পুলিশ অ্যাবিউজ অ্যান্ড কাস্টোডিয়াল ডেথ, উত্তরপ্রদেশ, কর্ণাটকা এবং মধ্যপ্রদেশ। টর্চার, এক্সট্রা জুডিশিয়াল কিলিংস, আনডিটার্ড কেসেস। তারপর স্যার অর্গানাইজড ক্রাইম অ্যান্ড মার্ডার, মহারাষ্ট্র, বাবা সিদ্দিকি কেস অ্যান্ড উত্তরপ্রদেশ। গত 1 বছরের আমি পরিসংখ্যান বলছি। গ্যাং ইমিউনিটি, পলিটিক্যাল ক্রিমিনাল নেক্সাস, কাস্ট ভায়োলেন্স, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ। কি ফেলিয়ার্স? দলিত অ্যান্ড এসটি অ্যাট্রসিটি কনসেন্ট্রেশন। এবং লাস্ট, কাউন্টার টেরর ফেলিয়ার্স, we all know, উপত্যকা, জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশ, ইন্টেলিজেন্স ব্রেকডাউন, সেন্ট্রাল ইন্টারফিয়ারেন্স, ট্রুপ উইথড্রল। এগুলো হচ্ছে কি ফেলিয়ার্স। বাংলার নাম দেখতে পেলাম না স্যার। আমি আপনাকে একটা কথা খেয়াল করতে বলবো
আপনারা এনসিআরবির রিপোর্ট যদি দেখান, সেখানে একটা ফুটনোট দেখবেন যে রাজ্যগুলো, অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে ডাটা পাঠাবে সেটাই ওখানে প্রিন্ট করা হয়। তেমনি মহারাষ্ট্র পুলিশ যে ডাটা পাঠাবে সেটা ওখানে প্রিন্ট করা হয়। জম্মু কাশ্মীর পুলিশ যে ডাটা পাঠাবে সেটা ওখানে প্রিন্ট করা হয় এবং সেটা ফুটনোটে লিখে দেওয়া হয়। এনসিআরবি এই ডাটাগুলো সংগ্রহ করে না, ভেরিফাই করে না, সেখানে এটা লিখেও দেওয়া হয়। আমি একটা উদাহরণ দিচ্ছি যে এই ডাটাগুলো কিছু ডাটা প্রয়োগ করে। আপনারা এখানে যাদের নাম এসছে, জয়ন্ত সিং এর নাম এসছে, ঠিক, তার একটা সাদা বাড়ির ছবি আপনারা দেখিয়েছেন, ঠিক। তো এই বাড়িটা যে তৈরি হয়েছে, আপনার যে ওখানে পৌরসভা আছে তাদের অনুমতি ছিল না, ঠিক। ওখানে পুলিশের লোকরা এই বাড়িটা তৈরি করতে বাধা দেয়নি। কিন্তু আমি কলকাতা পুলিশের 7 বছর কাজ করার সুবাদে আমি কলকাতা কর্পোরেশন অ্যাক্টে যেটা আছে যে যখনই কোথাও কোনো কনস্ট্রাকশন হচ্ছে, যদি সে অনুমোদন না দেখাতে পারে তাহলে কর্পোরেশনের লোকরা তাদের কাজ বন্ধ করে দিতে পারে, পুলিশের লোকেরাও পারে। তো এখানে যে কনস্ট্রাকশনটা হয়েছে পৌরসভার লোকেরাও বন্ধ করেনি, পুলিশের লোকেরাও বন্ধ করেনি। কারণটা আপনারা দেখেছেন, যখন একটা অনুষ্ঠান হচ্ছে তখন পুলিশের ইউনিফর্ম পরা লোকের পাশে এই যে অপরাধী তিনি বসে আছেন, ঠিক। তো আমি যেটা বলতে চাইছি যে ধরুন যদি সত্যি ডাটাও পাঠানো হয়, তাহলে এই যে বাড়িটা অবৈধভাবে তৈরি হচ্ছিল, পুলিশ যদি আটকাতো তাহলে একটা কেস হতো, কর্পোরেশন যদি আটকাতো তাহলে একটা কেস হতো। এই যে কেসটা তো হয়নি, তাহলে এনসিআরবির ডাটা যেটা রাজ্য সরকার পাঠিয়েছে তাতে সত্যিকার তথ্য আপনি পাচ্ছেন না। মহারাষ্ট্রের পাঠানো বা গুজরাটের পাঠানো বা জম্মু কাশ্মীরের পাঠানো তথ্যের ব্যাপারে একই কথা খাটে। অতএব এই যে ডাটাগুলো দেখে আপনি যে কোনো মতামত দেবেন, তখন আপনাকে কিন্তু খোঁজ নিতে হবে যে সেখানে অপরাধ হলে সেটাকে কি রেজিস্ট্রেশন করা হয়, রেজিস্ট্রেশন হলে ডাকাতি হলে সেটা ডাকাতি হিসেবে রেজিস্ট্রেশন করা, না রবারি করা হয়, মার্ডার হলে সেটা মার্ডার হিসেবেই রেজিস্ট্রেশন করা হয়, আনঅথরাইজড কনস্ট্রাকশন হলে সেটা আনঅথরাইজড কনস্ট্রাকশন হিসেবেই রেজিস্ট্রেশন করা। তারপরে কিন্তু আপনি একটা পরিষ্কার ধারণা পাবেন। একেবারে ধন্যবাদ। প্রাক্তন পুলিশকর্তা নজরুল ইসলাম সাহেব আমাদের সঙ্গে ছিলেন। নজরুল সাহেব, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব সুন্দরভাবে আপনি আমাদের বোঝালেন যে কোথায় কোথায় গলদ রয়েছে, আর পুলিশ যখন ভালো কাজ করে, যেমন এই 3 জনকে গ্রেফতার করা, সেটাকেও কিন্তু কুর্নিশ জানানো দরকার। ধন্যবাদ। আমি এর পরের প্রসঙ্গে যাব। এর পরের প্রসঙ্গটা হচ্ছে যে এই অর্গানাইজড গ্যাং ক্রাইমস কোথায় কোথায় হচ্ছে, কোন কোন রাজ্যে হচ্ছে, বাংলাতে এর প্রভাব কিভাবে পড়ছে, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। রোহিত গোদারা গ্যাং, এই 3 জন ধৃত দুষ্কৃতী কিন্তু রোহিত গোদারা গ্যাং। এই রোহিত গোদারা গ্যাং কিংবা লরেন্স বিষ্ণোই গ্যাং, এরা ইনফেমাস ইন্টারন্যাশনাল গ্যাংস। এরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন হামলা চালিয়ে এসেছে, এমনকি এক রাজ্যে থাকে ভিন রাজ্যে অপারেশনও চালায়। এমন অনেক অপারেশন রয়েছে। আমরা এতক্ষণ ধরে পলিটিক্যাল তরজাগুলো শুনলাম। নাও লেটস ফোকাস অন সাম হার্ড ফ্যাক্টস। অঙ্কন দত্ত, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, আমাদের সঙ্গে রয়েছেন। অঙ্কন, বাবা সিদ্দিকি মার্ডার কেস বম্বে 2024, আয়ুষ কুমার কিলিং পুনে, বরেলি সিরিয়াল গ্যাং কিলিংস বরেলি, ভীম জোরা এনকাউন্টার দিল্লি গুরগাঁও, পার্টি গ্যাং মার্ডার্স দিল্লি অ্যান্ড মধ্যপ্রদেশ, অপারেশন কবচ দিল্লি এনসিআর যেটা পুলিশের তরফ থেকে করা হয়েছিল, হরিয়ানা গ্যাং ওয়ার হরিয়ানাতে, এবং অফকোর্স আজকে যেটা দেখলাম আমরা। অঙ্কন, আমার সরাসরি একটা প্রশ্ন তোমার কাছে, এই সমস্ত রাজ্যে তোমাদের সরকার রয়েছে, ম্যাক্সিমাম রাজ্যে তোমাদের সরকার রয়েছে। আজকে যখন তোমরা বলছো বাংলার পুলিশ কিছু করতে পারছে না, হয় না, একটা ইন্টারন্যাশনালি রেকগনাইজড গ্যাং দেখাও যারা বাংলায় অপারেট করে। তুমি একজন বাঙালি, আমি সেই জায়গা থেকে আমি প্রথম কথা এইটাই বলছি যে আপনি যে সমস্ত রাজ্যের কথা বলছেন বা যে সমস্ত গ্যাংয়ের কথা বলছেন, সেটা কিন্তু বিজেপি সরকারের আমলে তৈরি হয়েছে, বা নরেন্দ্র মোদী বা ওখানকার বিজেপি সরকার এসে সেই সমস্ত গ্যাং তৈরি করেছে, এর মনটা কিন্তু আপনি দেখাতে পারবেন না। এই গ্যাংগুলো কিন্তু দীর্ঘদিন ধরে ছিল। নির্মূল করার কাজ কিন্তু রোহিত গোদারা গ্যাংয়ের কথা বলছেন,
আপনি সেটাই ইন্টারনেটে দেখবেন। তার মেন 13 জন মাথা, তাকে কিন্তু এই মুম্বাই এসটিএফই তাদেরকে ধরেছে। তাদের মধ্যে 8 জনকে এনকাউন্টার করে দেওয়া হয়েছে। আমি বলছি যে একটা জায়গার, এই যে ধরুন ইউপি একটা সময় পুরো বদনাম ছিল যে ইউপিতে একের পর এক গ্যাং, তারপর হচ্ছে হলো মাফিয়া, যে মাফিয়া রাজত্বর কথা বলতাম, যে মাফিয়ার রাজ চলছে, সেই জায়গাগুলোর থেকে কিন্তু আজকে সেই জায়গায় ডেভেলপ করেছে। বাংলা এই জায়গার থেকে অনেক ভালো ছিল। আমার কথা হচ্ছে বাংলায় আজকে ভাই কালচার কারা আনছে? আমি সেই প্রসঙ্গে যাওয়ার আগে অঙ্কন আরেকটা প্রশ্ন করব। লরেন্স বিষ্ণোই গোল্ডি ব্রার গ্যাং, হ্যাঁ গ্যাং এখনো চলছে পাঞ্জাব হরিয়ানা বেসড গ্যাং, একদম। টিলু তাজপুরিয়া নীরজ ভাওনা গ্যাং, দিল্লি এনসিআর বেসড গ্যাং, হ্যাঁ আন্দেকার গ্যাং মহারাষ্ট্র বেসড গ্যাং, এরা সবচেয়ে নটোরিয়াস গ্যাং, তার সঙ্গে রোহিত গোদারা গ্যাং। 4টে সবচেয়ে নটোরিয়াস গ্যাং যারা এই মুহূর্তে ভারতবর্ষে তাদের দাপট দেখাচ্ছে। একটা পলিটিক্যাল উইল দরকার এদেরকে শেষ করার জন্য। আমি একবারও বলছি না বিজেপি কিংবা কংগ্রেস কিংবা তৃণমূল এই গ্যাংগুলোকে স্পন্সর করেছে। আমার প্রশ্ন এদেরকে শেষ করার জন্য এই সমস্ত স্টেটসের সরকার কি করেছে? এই সমস্ত স্টেটসের সরকার, আমি তো বললাম রোহিত গোদারা গ্যাংয়ের 13 জন মেম্বারকে অ্যারেস্ট করেছে, বাট স্টিল ফাংশনাল। আমি তো ফাংশন, ওখানকার যদি ফাংশনাল হয় সেটা ফাংশন হচ্ছে, কিন্তু স্যার পরিমাণটা কমেছে। রোহিত গোদারা গ্যাং আপনি যদি 2004 থেকে 14 যে সময় কংগ্রেসের সরকার ছিল ওই রাজ্যেও এবং কেন্দ্রেও, সেই সময় রোহিত গোদারা গ্যাংয়ের জন্য আপনি পুনে, নাসিক এইসব শহরের ব্যবসাদাররা দোকান বন্ধ করে রাখতো একটা সময়, যখন রোহিত গোদারা গ্যাংয়ের মেম্বাররা ঢুকতো নাসিকে। সেই ইতিহাস আমরা ভুলে যাইনি, কিন্তু পরিস্থিতি বদলেছে। আমি আমার বাংলার কথাটা বলবো। আমি যেহেতু আপনি আমাকে বললেন যে বাংলার একটা গ্যাং, আমি না বাংলার একটা অর্গানাইজড ক্রাইমের গ্যাং দেখ না, আমি আমার গ্যাংয়ের কি দরকার রয়েছে? পাড়ায় পাড়ায় তৃণমূল তো অস্ত্র আর দুষ্কৃতি এমন তৈরি করেছে পাড়ায় পাড়ায়। শুধু আমি বলছি না, আমার কামারহাটিতে, আমার শহর বেলঘরিয়ায় শেষ 1 বছরে 18টা মার্ডার হয়েছে। 18টা মার্ডার, প্রত্যেকটা মার্ডার শেষের পর আমি লাস্ট ওয়ার্নিং দিলাম এখানকার আইসিকে, এরপর হলে আমি ইস্তফা দেব। আইসিকে ওয়ার্নিং দিয়ে ইস্তফা দেওয়ার ঘোষণা করেন আমাদের বিধায়ক মদন মিত্র। আর তারপর সৌগত রায় বলেন যারা ক্রিমিনাল তারাই তো মদনের সাথে ঘুরে বেড়াচ্ছে। এইটাই সমস্যা হয়েছে পশ্চিমবঙ্গের। আমি তো বললাম, আমি যে জায়গায় থাকছি একটা ছোট্ট শহর কলকাতার উপকণ্ঠে, সেখানে যদি 18টা মার্ডার হয়, বাদ দিন কিছুদিন আগে বরানগরে যেভাবে দুপুরের বেলায় ভর দুপুরে একজন ব্যবসায়ীকে গিয়ে মানে থানা থেকে 200 মিটার দূরে একদম ভেতরে ঢুকে ব্যবসায়ীকে মেরে দেওয়া হলো, একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে। এবং তখন আমাদের ব্যারাকপুর পুলিশ কমিশনার কি করছেন? তিনি বাংলা সিনেমার আইটেম সং লিখতে ব্যস্ত রয়েছেন, তিনি সেইগুলোকে নিয়ে আলোচনা করছেন। তো আমার কথা হচ্ছে, আমি রোহিত গোদারা গ্যাংয়ের কথা নিশ্চয়ই ভাববো, কিন্তু রোহিত গোদারা গ্যাং যদি আমার পশ্চিমবঙ্গে পাড়ায় পাড়ায় তৈরি হয়ে যায় এবং পাড়ায় পাড়ায় যদি এইভাবে আমরা প্রত্যেকদিন এর থেকে মুক্তি কোথায়? আমি একটু সময় নিই। আমি এনসিআরবির কথাতে নজরুল ইসলাম সাহেবও বললেন যেখান থেকে ও বললো উত্তরপ্রদেশের সংখ্যা কমেছে। আমি এনসিআরবির রিপোর্ট বলি, স্বরাষ্ট্রমন্ত্রক উত্তরপ্রদেশে খুনের সংখ্যা 3717 প্রথম খুনের ক্ষেত্রে, কমে যাওয়ার পরে প্রথম। অপহরণ 14,554 কমার পরে প্রথম। অস্ত্র আইনে মামলা এবং গ্রেপ্তার 36,363। অস্ত্র আইনের কথা বলছিলেন না, পাড়ায় পাড়ায় ইউপির কথা বলছি, বাকিগুলো বললে মধ্যপ্রদেশ আসবে, মহারাষ্ট্র আসবে। গ্যাংস্টারদের ঘটনার ক্ষেত্রে 65টা সারা ভারতে কেস রেকর্ড হয়েছে, তার মধ্যে 42টাই উত্তরপ্রদেশে। কমার নমুনা এটা। অর্পণ জোর গলায় বলবে, মানুষ শুনবে, বিশ্বাস করবে। আর এই এনসিআরবির তথ্য যদি ভুল হয় তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। দ্বিতীয় কথায় আছে যেটা বললেন যে অপরাধ মুক্ত হয়ে গেছে বাংলা, এরকম দাবি করি, কিন্তু অপরাধীরা জানে বাংলায় আইনের শাসন চলে, এখানে দল মত বর্ণ ধর্ম নির্বিশেষে তাদেরকে অপরাধ করলে তাদের স্থান কারাগারে হয়। কিন্তু অন্য জায়গায় সেখানে হয় না। কোনো কোনো জায়গায় দর্শন করলেও একটা বিশেষ সম্প্রদায়ের মহিলাকে দর্শন করলে গলায় ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়া হয়। দেশের প্রধানমন্ত্রী ধর্ষকের হয়ে নির্বাচনী প্রচার করতে যান। ব্রিজভূষণ কুলভূষণদের জন্য দরজা খোলা থাকে,
আর এই রাজ্যের প্রসঙ্গে আমি আসলাম না, অঙ্কনে খারাপ লাগতে পারে। বেশ, আমি একবার গৌরবের কাছে যাব। গৌরব, আমি যদি ডেটা দেখি, একেবারে ক্রাইম টেবিল ডেটা দেখি, যে ডেটা আমাদের কাছে রয়েছে, একেবারে সরকারি ডেটা দেখছি, উত্তরপ্রদেশ লিড ইন অর্গানাইজড গ্যাং কিলিংস, ক্রাইম রেট 7.4। দিল্লি 95টা অ্যাক্টিভ গ্যাং এবং তাদের মধ্যে মাঝে মাঝেই ওই টার্ফ ওয়ার শুরু হয়, 5.0 সেখানকার ক্রাইম রেট। মহারাষ্ট্র 12.5 ক্রাইম রেট, কারণ হিস্ট্রিটাকেও মাথায় রাখতে হবে, দাউদ ইব্রাহিম থেকে শুরু করে একাধিক হাজি মস্তান, এদের সেই সময়টাকেও মাথায় রাখতে হবে। হরিয়ানা আরবান এক্সট্রংশন অ্যান্ড গ্যাং ওয়ার্স 3.8 ক্রাইম রেট। ঝাড়খণ্ড রুরাল অর্গানাইজড ক্রাইমস অ্যান্ড মাওয়িস্ট 5.3। এই লিস্টে আমি কোথাও বাংলার নাম পেলাম না। এবার একটা জিনিস, তুমি কি মানে আমার কথার সঙ্গে সহমত নাকি দ্বিমত পোষণ করো যে বাংলা এই রাজ্যগুলোর থেকে অনেক বেটার, নাকি বাংলায় গ্যাংস আছে সেগুলো আমরা দেখতে পাই না? না, আমার সহমত বা দ্বিমত পোষণ করার বিষয় নয়। আমি করে কি করব? আরে রাজ্য সরকার যে রিপোর্ট পাঠাচ্ছে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রক, দেশের প্রধানমন্ত্রীর দপ্তর সেই রিপোর্টকে স্ট্যাম্প মেরে বলছে এইটাই ফাইনাল রিপোর্ট, আর অঙ্কন এখানে চেল্লালে হবে? এনসিআরবির রিপোর্ট নিয়ে এত আলোচনা হচ্ছে, অঙ্কনদের সরকার কেন্দ্রে আছে, এনসিআরবির রিপোর্ট, তাহলে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী তার তো বলা উচিত যে এই এনসিআরবির রিপোর্ট, এই রিপোর্ট কেন্দ্রের সরকার এ নিয়ে প্রশ্ন আছে, মানে কোনো একটা ফুটনোট, কোনো একটা সমালোচনামূলক কিছু, সেটা তো বলবে, সেটা তো বলবে না, সে তো ওখানে আন্ডারস্ট্যান্ডিং কি হচ্ছে না হচ্ছে সে আমরা বুঝতে পেরেছি। কিন্তু এখানে সম্রাটদা যে কথাগুলো বলছিল আর অঙ্কন যে কথাগুলো বলছিল, সম্রাটদা নিজে যে পৌরসভার কাউন্সিলর, সেই পৌরসভার একজন কাউন্সিলরকে তার বাড়ির সামনে সন্ধেবেলায় না বিকেলবেলায় খুন করে দিয়ে চলে গেল। সম্রাটদা বলতে পারবেন আজকের দিন পর্যন্ত সেই খুনের ঘটনার কোনো নিষ্পত্তি হয়েছে কি? হয়নি। জামিন পেয়েছিল, তারপরে চাপাচাপির পরে আবার মনে হয় জামিন খারিজ হয়েছে। সম্রাটদা এই প্রশ্নের উত্তর দিতে পারবেন? দুলাল সরকার সম্রাটদাদের পার্টির নেতা, মালদা শহরের একজন বড় নেতা, তাকে তার বাড়ির সামনে গুলি করে খুন করে দিয়ে চলে গেল। কেউ গ্যাংস্টার নয়, তৃণমূলেরই লোকজন। আমাদের কলকাতায় কাউন্সিলর, মানে ওই বন্দুকটা লক হয়ে গেছিল, নাহলে তো হয়ে যাচ্ছিল একেবারে, কোথায় যেতেন তো খুঁজে পাওয়া যেত না। হ্যাঁ, লক হয়ে, ওই আর কি, আমি নাম বললাম না, লক হয়ে গেছিল, কোথায় চলে যেতেন তো খুঁজে পাওয়া যাচ্ছিল না। এবং তারপরও যদি তুমি খুব ভালোভাবে দেখো, সুশান্ত ঘোষও কিন্তু কোথাও একটা বকলমে ইঙ্গিত করেছিলেন নিজের দলের বিরুদ্ধে। আমি সেখানেই যাচ্ছিলাম ইলমাস দা। এবার আপনি যদি এই ঘটনাগুলো দেখেন, একের পর এক ঘটনাগুলোকে একসঙ্গে রাখেন, তাহলে দেখবেন দুলাল সরকারের স্ত্রী, অনুপম দত্তর স্ত্রী কিংবা সুশান্ত ঘোষ, তাদের বক্তব্য কিন্তু একটা জায়গায় এক, বড় মাথা আছে এই ঘটনাগুলোর পেছনে। আজকের দিন পর্যন্ত সেই বড় মাথাকে কি খুঁজে পাওয়া গেল? সেই বড় মাথা কে, কার অঙ্গুলি হেলনে এই ধরনের ঘটনাগুলো ঘটছে, সেই বড় মাথাকে কি পুলিশ গ্রেপ্তার করতে পারলো? পারিনি। আপনি আরেকটু পিছিয়ে যান। আচ্ছা, পুলিশকে বোম মারার কথা তো কোনো বিজেপি বা সিপিএম এর লোকজন বলেনি, পুলিশকে বোম মারার কথা তো তৃণমূলের একজন নেতা বলেছিলেন। তাহলে আজকের দিন পর্যন্ত সেই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের পুলিশ বা সেই জেলার পুলিশ কোনো ঘটনা, কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন? করেননি। উল্টে পুলিশের মা মাসি উদ্ধার করা একজন ফোনে, টেলিফোনে, তার কিছু হলো না, উল্টে যে পুলিশ গালাগাল খেলো সেই পুলিশের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত পুলিশের চালু করলো। প্রশ্নটা হচ্ছে মানে খুব সংক্ষেপে দেখুন, একটা জিনিস তো মানবেন যে দেয়ার আর প্রবলেমস, এবং এখানে হয়তো লরেন্স বিষ্ণয় গ্যাং নেই, রোহিত গোদারা গ্যাং নেই, কিন্তু এখানে পলিটিক্যাল প্রচুর গ্যাংস আছে এবং সেই গ্যাংসের রাইভেলরিও আছে, এইটা তো আপনি মানবেন। এবং এটা কিন্তু খোদ আপনার দলের বহু কর্মীরা প্রকাশ্যে এসে বসেছে। এরকম ঘটনা একদম খুব পরিষ্কারভাবে বলি, ছোটখাটো এরকম বিক্ষিপ্ত বিচ্ছিন্ন, ছোটখাটো বলবেন না, বিচ্ছিন্ন ছোটখাটো বলবেন, আমি বলছি আপনারই সহযোগিতা, গ্যাংস্টারের অপরাধের সঙ্গে ইন্ডিভিজুয়াল অপরাধের কথা বলা হচ্ছে, মানে কে অপরাধ না। আমার গৌতম বচ্চনের কথা বলতে হবে তো, পানিহাটির কথা বলতে গৌতম বচ্চন কানে লাগবে না, ওটাই তো পানিহাটিতে বলতে গৌতম বচ্চনকে মারলো জানো না, হোল্ড ইওর ফায়ার, শুনুন না, পানিহাটিতে কথা বলতে তোমাকে গৌতম বচ্চনের কথা বলতে, ছোট ঘটনা আমি বলছি, আমার কথাটা একটা গ্যাং ওয়ার যদি সেটা পলিটিক্যালও হয়, ইটস নট স্মল, এটা ছোট ঘটনা নয়। এক সেকেন্ড আমি বলে দিই একটু। হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে গ্যাং ওয়ারের ঘটনা আর বিক্ষিপ্ত বিচ্ছিন্ন খুনের ঘটনা, দুটোর মধ্যে তফাৎ আছে। তুমি পশ্চিমবঙ্গে আমাকে কোথায় দেখাতে পারবে গ্যাং ওয়ার হচ্ছে?
কোথাও হচ্ছে না, কিন্তু কোথাও হ্যাঁ হয়েছে, চলুন হ্যাঁ হয়েছে, ভাঙড়ে চলুন, হ্যাঁ হয়েছে কোথাও ভাঙড়ে চলুন, গ্যাং ওয়ারের কথা না, কিছু কিছু ক্ষেত্রে ভাঙড়ে চলুন না, কিন্তু সেসব ক্ষেত্রে তোমাকে মানতে হবে যে প্রতিটা ক্ষেত্রে অপরাধীরা গ্রেপ্তার হয়েছে, অপরাধীরা গ্রেপ্তার হয়েছে, অপরাধীরা গ্রেপ্তার হয়েছে। দুটো জিনিসের তফাৎ আছে, রাজনৈতিক লড়াই, রাজনৈতিক উত্তর কলকাতায় যাবেন, গ্যাং ওয়ার কোথায় হচ্ছে? উত্তর গ্যাং ওয়ার না, গ্যাংস, আমি গ্যাং ওয়ারের কথা বলছি না, আমি পলিটিক্যাল রাইভাল গ্যাংস। এই ঘটনা দেখার পর আমাদের ভয় লেগেছে, যদি সত্যি এরকম লরেন্স বিষ্ণয় গ্যাং কিংবা রোহিত গোদারা গ্যাংয়ের মতো কুখ্যাত গ্যাংয়ের মেম্বাররা কলকাতায় ঘোরাফেরা করে, কলকাতাকে নিজেদের স্বর্গরাজ্য ভাবে, তাহলে তো আমরা ভয় পাবো। এবং এখানে সম্রাটদা কোনো রকম দলাদলি, কোনো রকম রাজনৈতিক অ্যালিজেন্সের কথা নয়, খুব সহজভাবে একজন কলকাতার বাসিন্দা হিসেবে, এই রাজ্যের বাসিন্দা হিসেবে আমার কাছে প্রশ্ন, আপনি আতঙ্কিত নন? সাপুরজির পর যদি এরকম আবার ঘটনা দেখতে পাই, আপনি আতঙ্কিত হবেন না? না না, এরকমভাবে আসলে তো আতঙ্ক থাকবে সাধারণ মানুষের মনে, সেটা নিয়ে প্রশ্ন না, কিন্তু একই সঙ্গে ভাবতে হবে যে রাজ্যের পুলিশ, রাজ্যের প্রশাসন, কলকাতা পুলিশ সতর্ক রয়েছে, দক্ষ তারা, এবং প্রতি ক্ষেত্রেই তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এবং খুঁজে বার করছে কে? বাইরে থেকে কেউ এসে কিন্তু খুঁজে বার করছে না, রাজ্যের পুলিশ, রাজ্যের প্রশাসনরাই তারা খুঁজে বার। কিন্তু আপনি যখন এই কথা বলছেন, আমি আপনাকে মনে করিয়ে দিই, ইন্ডিয়ান জাস্টিস রিপোর্ট 2024-2025 কলকাতা পুলিশকে, কিংবা রাদার ওয়েস্ট বেঙ্গল পুলিশকে 18 নম্বর জায়গায় রেখেছে, আমাদের সমস্ত রাজ্যের মধ্যে 18 নম্বর জায়গায়, এবং বলছে কি কি সমস্যা: ম্যান পাওয়ার শর্টেজ, ইনস্টিটিউশনাল গ্যাপ, পাবলিক কনফিডেন্স অ্যান্ড এফিসিয়েন্সি। অর্থাৎ পাবলিকের কনফিডেন্স নেই, এফিসিয়েন্সি নিয়ে প্রশ্ন তুলছে, ইনস্টিটিউশনাল গ্যাপসের কথা বলছে, ম্যান পাওয়ার শর্টেজ বলছে। কারা বলছে? ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট 2024-2025। 18 নম্বরে আপনারা কি বলছেন? যে কোনো একটা লাইনে আসতে হবে, হয় যদি র্যাঙ্ক বা রিপোর্ট মানতে হয় তাহলে সব ক্ষেত্রে মানতে হবে, এনসিআরবির ক্ষেত্রে মানবো না, অন্য ক্ষেত্রে আমি তো ওটাও মানলাম, এটাও মানলাম, তাহলে এটা মানলে তো যদি একটা মানার পরে মানুন, আমি মানছি, আমি বলছি এটা তো ওটা মেনেছেন, এটা মানতে চাইছেন না? না, অবশ্যই মানছি। এটা মানার পরেও যদি মনে হয় যে কলকাতায় নিরাপত্তার অভাব রয়েছে, তাহলে বুঝতে হবে বাকি রাজ্যগুলোতে আরো কি খারাপ। কি বলছেন সম্রাট দা? অঙ্কন, একটা গ্যাং মেম্বার সে অবলীলায় সল্টলেকের একটি আবাসনে ঢুকে পড়লো, একটি ফ্ল্যাটে ঢুকে পড়লো, ছাদ পর্যন্ত পৌঁছে গেল, তারপর নিরাপত্তার অভাব নেই? শুনুন, সল্টলেক পুলিশ বা বিধাননগর পুলিশ কমিশনারেট তো হাত গোনা জানে না বা জ্যোতিষীও নয়, তাদের কাছে গুজরাট পুলিশ এবং রাজস্থান পুলিশ থেকে ইনপুট এবং ইন্টেল এসেছে বলেই তারা অ্যাক্ট করেছে। এমন করে বলার দরকার নেই যে না একদম তারা একদম দেখে নিয়েছে হঠাৎ ত্রিকালদর্শী এক পুলিশ হিসেবে, তাহলে পশ্চিমবঙ্গে এত কিছু হতো না। এই একটু আগে বলা ছিল না গ্যাং ওয়ার নেই, পার্থক্যটা হচ্ছে অন্যান্য রাজ্যে ক্রিমিনালরা গ্যাংস্টার হয়, এই যে বলছেন যে সমস্ত লরেন্স বিষ্ণয় অন্য রাজ্যে, আর এ রাজ্যে তারা তৃণমূলের নীল সাদা উত্তরীয় পরে মঞ্চে বসেন সমাজসেবী হিসেবে। এই যে ভাদু আনারুল গ্যাংস্টার দ্বন্দ্ব হয়নি, সেখানে মানুষ মারা যায়নি, ভাদু আনারুল দ্বন্দ্ব রাজনীতি করে অর্জুন সিং। আচ্ছা বেশ, ওকে ওকে, হোল্ড ইওর ফায়ার, হোল্ড ইওর ফায়ার জেন্টলম্যান। কেন নিয়েছিলেন? অর্জুন সিংকে গ্যাংয়ের লোকজনের ঘোরাফেরা করা, এটা সত্যি কি আমাদের আতঙ্কিত করে না? কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে, নিশ্চয়ই কুর্নিশ জানাই, কিন্তু তারা আসছে কেন? তারা কিভাবে বর্ডার টপকে ঢুকছে? আপনি আতঙ্কিত নন? আমি তো আতঙ্কিত, বেশ আতঙ্কিত। দেখুন, সিকিউরিটি ইন ক্রাইসিস, এটা তো মেনে নিতে হবে, কিন্তু সেটা যে শুধু পশ্চিমবঙ্গে এটা নয়। আমি দুটো কথা বলবো, এর সঙ্গে একটা সেন্ট্রাল ইন্টেলিজেন্সের তৎপরতা থাকা উচিত, দক্ষতা থাকা উচিত, এবং স্টেট ইন্টেলিজেন্স, কারণ এটা সরাসরি শুধুমাত্র পুলিশ এই কাজটা করবে এমন নয়। যেটা অঙ্কন বলছিল ইন্টেলিজেন্সের আউটপুট, তাহলে ইন্টেলিজেন্স যদি থাকে তাহলে রোহিত গোদারা গ্যাং কি করে তাদের এই অপারেশন গুলো করতে পারছে? ঠিক, আপনি বলুন তো, এই গ্যাংগুলোর আসল শক্তিটা কোথায়? এরা যে পলিটিক্যাল শেল্টার পায়, পশ্চিমবঙ্গে এলো, পশ্চিমবঙ্গ তো পলিটিক্যাল শেল্টার দেয়নি, কারণ তাই যদি করতো তাহলে পুলিশ প্রশাসনকে হাত বন্ধ করে থাকতে বলতো, যে রাজ্যেই হোক না কেন। আমি পশ্চিমবঙ্গ বলে বলছি না, এই যে গ্যাংগুলো আছে সেই গ্যাংগুলো রাজনৈতিকভাবে মদত পুষ্ট এবং প্রশ্রয় পাচ্ছে বলে তারা আজকে তাদের অপারেশন করতে পারছে। আর অস্ত্রের কথা বলছো তুমি,
অস্ত্র আসছে কোথা থেকে? তুমি তো নিজে জানো এটা, যে ইন্টার স্টেট এবং পোরাস বর্ডার এত রয়েছে, যেখান দিয়ে অন্য দেশ থেকে অস্ত্র আসছে, অন্য রাজ্য থেকে অস্ত্র আসছে। আমি বারবার বলছি, ইন্টেলিজেন্সের ফেলিওরের জন্য অস্ত্র পুলিশ প্রশাসনের থেকে দুষ্কৃতীদের কাছে অস্ত্র বেশি, আধুনিক অস্ত্র। সেইটা যদি বন্ধ না করা যায়, খালি রাজনীতি যদি করি, রাজনীতি নিয়ে বিরোধীদের নিয়ে একই কথা বলি, তাহলে কিন্তু এই গ্যাংগুলো তাদের অপারেশন চালিয়ে যাবে। সাধারণ মানুষ প্রত্যেকদিন ভাববে, আমার পাশের বাড়িতে যে ছেলেটা এলো, সে এখানে প্রত্যেকদিন যেত বেরোতো, অথচ এই একেবারে আমি এখানে অঙ্কুরের কাছে একটা প্রশ্ন রাখবো, অঙ্কুরের কাছেও প্রশ্ন রাখবো, এবং প্রশ্নটা আমার টু সাম এক্সটেন্ট গৌরবের কাছেও থাকবে। যদি রোহিত গোদারা, এই যে এই গোটা ঘটনাটা, যে ছবিটা দেখছেন, এই গোটা ঘটনাটা ঘটিয়েছে রোহিত গোদারা গ্যাংস্টার। রোহিত গোদারা কোথায় জানেন? সে ভারতবর্ষেই নেই, সে ইউনাইটেড কিংডমসে বসে আছে। সেই ইউনাইটেড কিংডমস থেকে এই গোটা ব্যাপারটা চালায়, এবং শুধু তাই নয়, তার পলিটিক্যাল নেক্সাস আছে। এক্সট্রাডিশন বলে তো একটা ব্যাপার আছে অঙ্কন, তাকে এক্সট্রাডিট করে আনা যায় না। না মানে বিজয় মাল্লাকে আনতে পারলাম না, নীরব মোদীকে আনতে পারলাম না, চলুন তারা পয়সা নিয়ে পালিয়েছে, দে আর নট দ্যাট হার্মফুল। কিন্তু রোহিত গোদারা আর নন ক্রিমিনাল, তাকে এক্সট্রাডিট করে আনা যাচ্ছে না, ইউকেতে বসে আছে সে। রোহিত গোদারার যে কথাটা বলছেন, রোহিত গোদারার আত্মীয়কে পলিটিক্যাল শেল্টার হরিয়ানায় কে দিচ্ছে? রোহিত গোদারাকে কেন বলা হচ্ছে যে না, সে জাঠেদের পক্ষে, জাঠেদের সাথে মানে জাঠেদের অধিকার নিয়ে করে? তোমরা তো সেন্টারে, তোমরা তো সেন্টারে, তোমরা তো সেন্টারে, ফরেন মিনিস্ট্রি একটা এক্সট্রাডিশন করে দিতে পারছে না। চলে আসুন, সেটা অনেক করা হচ্ছে। ওই জন্য রোহিত গোদারা গ্যাংটা কন্ট্রোলে আছে, ওই জন্য রোহিত গোদারা গ্যাং কন্ট্রোলে আছে আজকে। কিন্তু চলে আসুন এখানে, ভাদু আনারুলদেরকে কে কন্ট্রোল করবে? এই যে রোহিত গোদারাদের আমরা যে একটা ছোট ছোট, সত্যি আমার কাছে সময় নেই, আমাকে শেষ করতেই হবে, আর সত্যি আমার কাছে সময় নেই, শেষ করতেই হবে। কলকাতায় যে ছবি দেখলাম এবং যে ফুটেজ দেখে রীতিমতো আমরা বিচলিত হয়েছি, তারপর একটাই প্রশ্ন থাকে, এই গ্যাংস্টার্সরা, লরেন্স বিশনোই বলুন কিংবা রোহিত গোদারা বলুন, এরা সব বাইরের কোনো এক দেশে বসে এই গ্যাংগুলোকে চালায়। এই যে গ্যাংগুলোকে এরা চালায়, তাদেরকে কি ভারত সরকার চাইলে ফিরিয়ে এনে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে না? পলিটিক্যাল উইল কিংবা ইচ্ছের অভাব কি রয়েছে? ভাবুন, ভাবার প্র্যাকটিস করুন। জয় হিন্দ।